গুড মর্নিং। আজ 26 ডিসেম্বর আর এখন আমরা আছি শিলংয়ে। আজই আমরা শিলংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব মলিনলংয়ের উদ্দেশ্যে। তো আমরা শিলংয়ে 3 দিন কাটালাম। 23 ডিসেম্বর চেক ইন করেছিলাম এখানে। তো এই 3 দিন শিলংয়ে আমাদের দারুণ কাটলো, আমরা দারুণভাবে এনজয় করলাম। এখানকার যে সাইটসগুলো আছে সেগুলো আমরা দেখলাম, চেরাপুঞ্জি ভিজিট করেছি। আর গতকাল রাতে 25 যে ইভিনিং সেটাও আমরা এই পুলিশ বাজারে দারুণভাবে এনজয় করেছি। তো যাই হোক, কিছু কিছু জায়গা তো অবশ্যই বাকি থেকে গেল, যেগুলো আমাদের টাইম না হওয়ার জন্য আমরা যেতে পারলাম না। কিন্তু আবার পরবর্তী সময় যখন আমরা আসবো তখন অবশ্যই সেই জায়গাগুলোকে কভার করব। তো আজকে আমাদের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে এখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে যাব লিভিং রুট ব্রিজ। এটা হচ্ছে রিওয়াই বলে একটা ভিলেজ আছে, সেই রিওয়াই ভিলেজে এই লিভিং রুট ব্রিজ দেখতে যাব। যদিও এই পুরো মেঘালয়ে বা বিশেষত আমি যদি বলি এই চেরাপুঞ্জি এরিয়াতে প্রচুর লিভিং রুট ব্রিজ আছে, তার মধ্যে এই রিওয়াই গ্রামে একটা আছে। তো সেটা আমরা দেখব আজকে এখানে। তবে একটা জিনিস, সেটা আপনারা গোলাবেন না, এটা কিন্তু ডাবল ডেকার ব্রিজ নয়। ডাবল ডেকার রুট ব্রিজের জন্য একটা আলাদা করে ট্রেকিং করতে হয়, তো সেই সময় কিন্তু আমাদের হাতে নেই, সেই জন্য এটা এবারের জন্য স্কিপ করছি আমরা। তো লিভিং রুট ব্রিজ দেখে তারপর আমরা চলে যাব মলিনলং ভিলেজ। আর মলিনলং ভিলেজে আমরা আজকে নাইট স্টে করব। তো এখন টাইম হয়ে গেছে 9টা। তো আমরা এখান থেকে ডিরেক্ট বেরিয়ে গিয়ে শিলং থেকে বেরিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করব। আর আজও আকাশ কিন্তু একদম পরিষ্কার, তাই না? একদম একদম নীল আকাশ, আর রোদটা যা উঠেছে দারুণ লাগছে কিন্তু টেম্পারেচার। আর তোমরা কি করছো এখানে বেলুন নিয়ে? তোমাদের কেমন লাগছে আজকে? আচ্ছা, আজকে কেমন লাগছে রোদটা? ওয়েদারটা কেমন লাগছে? ঠান্ডা লাগছে আজকে? এখন যে যা। তো আজকে টেম্পারেচার, এখন তো রোদ এসছে বলে একদম মানে খুব এনজয় করছি এটা। আমাদের গাড়ি আসছে, গাড়ি এলে আমরা বেরিয়ে যাব। এখন 9:15 বাজে, আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। ব্রেকফাস্ট করা হয়নি পুলিশ বাজারে, তো আমরা আগে এগিয়ে গিয়ে কোনো একটা জায়গাতে দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে লাইটলুম ক্যানিয়ন বলে একটা ভিউ পয়েন্ট হয়, যেটা আমরা যাচ্ছি না। তো দাদা যেটা বললেন যে আমরা চেরাপুঞ্জি যাওয়ার দিন যে ভিউগুলো দেখেছিলাম, ওই ধরুন আপনার गार्डन ऑफ केव्स जाने का टाइम में जो व्यू मिला है, हाँ, वो टाइप का व्यू मिलेगा आपको। राइट वहाँ ওই গার্ডেন অফ কেভস যাওয়ার আগে আমরা একটা ভিউ পেয়েছিলাম, যেখানে একটা হোয়াইট পুরো একদম সামনে যে ল্যান্ডস্কেপ যে ভিউটা পেয়েছিলাম, সিমিলার ভিউ লাইটলুম ক্যানিয়নেও পাওয়া যাবে। সেই জন্য আমরা ওইটাকে স্কিপ করলাম, আমাদের একটু টাইমের শর্টেজও আছে। তো আমাদের এই মলিনলং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে, जो कि वो लाइटलूम कैनियन का ही एक व्यू। हाँ, ऐसा टाइप का वो लाइटलूम कैनियन का बैक साइड। अच्छा, ওই লাইটলুম ক্যানিয়নের যে ব্যাক সাইডের যে ভিউ, সেটা আমরা আজকে রাস্তাতে পেয়ে যাব। তো সেই জন্য আমরা লাইটলুমটা এবারের মতো স্কিপ করলাম। ক্রিসমাসের পর আজকে অফিস ডে, 26 ডিসেম্বর, সেই জন্য রাস্তাতে অল্প একটু ট্রাফিক রয়েছে। তো এখান থেকে মলিনলংয়ের যে ডিস্টেন্স গুগল দেখাচ্ছে সেটা হচ্ছে 77 কিলোমিটার, আর টাইম লাগবে মোটামুটি 2 ঘন্টা 40 মিনিটের মতো বলছে। মাঝখানে আমরা তো রুট ব্রিজে দাঁড়াবো, ওখানে একটা ছোট্ট ট্রেক আছে। আশা করি আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব মলিনলং। সামনে যে চা বাগানটা রয়েছে, এটা হচ্ছে আপার শিলং টি ফার্ম। ওখানে বোর্ডে লেখা আছে এটা গভর্নমেন্ট অফ মেঘালয় এটাকে রান করে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, আর তার সাথে আছে ম্যাগি। আর এটা কি লেমন টি নাকি? ওয়েলকাম ড্রিঙ্ক। তো লুচির সাইজ কিন্তু বিশাল, মানে 4টে লুচি মোটামুটি 6টার সমান হয়ে যাবে। আর এই ম্যাগিটা কিন্তু হেভি দেখতে লাগছে, তার সাথে চা। আর কি বলেছি আমরা? অমলেট বলেছি, তাই তো? অমলেটটা আসছে ওখানে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টটা ভালো ছিল। পুরি খেলে, পুরিটা এখানে যে পুরি এত ভালো পাবো ভাবতেই পারিনি। ছোলার ডাল দিয়ে করেছিল কিন্তু দারুণ। ছোলার ডালটাও এরকম আমাদের বাঙালিদের যেরকম মিষ্টি মিষ্টি হয় সেরকমই করেছিল। ম্যাগি তো ভালো থাকেই এখানে। মেঘালয়ে শুধু একটাই প্রবলেম দেখছি, আমি ভেবেছিলাম অনেক কিছু এক্সপেক্ট করে এসেছিলাম যে এখানে চাটা খুব ভালো পাবো। হ্যাঁ, চাটা এখানে এখনো পর্যন্ত কোথাও ভালো পাচ্ছি না আমরা, এখানেও ভালো পেলাম না। হ্যালো, ব্রেকফাস্ট ডান। কেমন লেগেছে বলো? পরশুদিন চেরাপুঞ্জি যাওয়ার সময় আমরা ওই যে ব্রিজটা দেখলাম একটু আগে, ওখান থেকে ডান দিকে নিচের দিকে নেমে গেছিলাম।
আর আজকে বাঁ দিক দিয়ে নিয়ে নিলাম, আর এটা হচ্ছে মলিনলংয়ের দিকে চলে যাচ্ছে বা ডাউকির দিকে চলে যাচ্ছে। এটা एशियन हाईवे 2 है। আচ্ছা, ये एशियन हाईवे 2। আচ্ছা, এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 2। এখানে রাস্তায় মাঝে মাঝে ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে। ওই যে দূরে যে ট্রিগুলো দেখা যাচ্ছে ট্রায়াঙ্গুলার, এই যে এগুলো হচ্ছে সব ক্রিসমাস ট্রি। এই যে আমরা আজকে মলিনলং যাচ্ছি, এই মলিনলং যাওয়ার পথে আমরা এখানে একটা ভিউ পয়েন্ট পেলাম, যেখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। যদিও আজকে না ওয়েদারটা একটু ফগি আছে। এইখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি আমরা, আর ঠিক একটা পাহাড়ের একদম ধারে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ সুন্দর ভিউ। লাইটলুম ক্যানিয়নে গিয়েও আপনারা অনেকটা এরকম টাইপের ভিউ পাবেন। এটা হচ্ছে ব্যাক সাইড, লাইটলুম ক্যানিয়নের ব্যাক সাইড থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এটাও কিন্তু খুব সুন্দর। আর সবথেকে আমার মানে আশ্চর্য লাগে বা সবথেকে যেটা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এখানকার যে পাহাড়ের যে গঠনগুলো। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখুন উপরের সারফেসটা দেখুন, একদম পুরো ফ্ল্যাট সারফেস, মানে মনে হচ্ছে বাড়ির ছাদ একটা। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে এই সামনে যে ভ্যালিগুলো, সেগুলো হচ্ছে তোমার এখন তো ডিসেম্বরে এত সবুজ, মানে বর্ষাকালে কতটা সবুজ থাকবে, তাই না? যাস না দিকে। তবে এই জায়গাটা কিন্তু খুব রিস্কি, মানে এখানে এই যাওয়ার সময় যদি এখানে নামেন, এই জায়গাটা কিন্তু খুব রিস্কি। তার কারণ হচ্ছে এই দেখুন, এই সামনে থেকে একদম ডিপ নেমে যাচ্ছে এটা। হ্যাঁ, তো এই জায়গাটা একটু সাবধানে আসবেন যদি আসেন। তো এখন কটা বাজলো? তো এখন টাইম হয়ে গেছে 11:30। এখান থেকে আরও 1.5 ঘন্টা কি তার উপরে টাইম লাগবে ওই রুট ব্রিজে পৌঁছানোর জন্য। ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া এই জায়গাটা, ওখানে একটা বোর্ডে লেখা ছিল, তো সেটা এখানে দেখে বোঝা যাচ্ছে। জেনারেলি এই মেঘালয়ে ল্যান্ডস্লাইড অতটা হয় না, কিন্তু এই জায়গাটা হচ্ছে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। এই পুরো মেঘালয়ে আপনি যখন ট্রাভেল করবেন তখন এখানকার যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোকে অন্যান্য জায়গায় কি বড় বড় গাছ দেখতে পাই, এখানেও বড় বড় গাছ আছে, পাইন আছে, কিন্তু অনেক জায়গাতে আপনি পুরো পাহাড়ের গায়ে এরকম গ্রাসল্যান্ড দেখতে পারবেন, যেটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগে। এবং এটা একটা ইউনিক ব্যাপার এই গারো, খাসি এবং জয়ন্তিয়া হিলসের। এখান থেকে রুট ব্রিজ আরও 23 কিলোমিটার মতো দেখাচ্ছে, 24 কিলোমিটার। আর এখান থেকে রাস্তাটা মনে হচ্ছে একটু খারাপ হচ্ছে, এই রাস্তাটা এখন রাস্তাটা এখানে তৈরি হচ্ছে। তো এখান থেকে মনে হচ্ছে অফরোডিং স্টার্ট হলো, সেই জন্যই 23 কিলোমিটার যাওয়ার জন্য 1 ঘন্টা টাইম দেখাচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেলাম এই রিওয়াই ভিলেজে। এই রিওয়াই ভিলেজেই লিভিং রুট ব্রিজ আছে। মেঘালয় এরকম প্রচুর রুট ব্রিজ আছে, তার মধ্যে একটা হচ্ছে এই রিওয়াই ভিলেজে আছে। এখানে বোর্ড লাগানো আছে, এই ডান দিকে আরও দেওয়া আছে, মানে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 450 মিটার্স, মানে মিনিট 10 মতো লাগা উচিত। তারপর যাই, এগিয়ে গিয়ে দেখি কতক্ষণ লাগে। চলো এদিকে চল। বা ইটসেলফ এই যে মানে আমরা তো মলিনলংয়ের নাম শুনেছি, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, কিন্তু আমরা যে এই রিওয়াই এলাম, এটাও কিন্তু খুব পরিষ্কার। মলিনলং হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ, কিন্তু আমরা যে এই রিওয়াই ভিলেজে এলাম এতক্ষণ যে রাস্তা দিয়ে, এটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে প্রচুর গাছ, আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ফুল ফুটেছে। প্রত্যেকটা যে এই বাড়িগুলো আছে, এই প্রত্যেকটা বাড়িতেই এনারা হোমস্টে চালান, মানে আপনারা এসে এখানেও থাকতে পারবেন। তো এই বাড়িগুলোতে হোমস্টে আছে, আপনাকে একটু খুঁজে নিতে হবে। এগুলোতে অ্যাডভান্স বুকিং হয় কিনা সেটা আমি জানি না, তবে আপনি অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাও খুব সুন্দর। এই দেখুন, খুব সুন্দর রাস্তা করে দেওয়া আছে, এদিক দিয়ে যেতে হবে।
আর এই রিওয়ায়ের যে লিভিং ফুট ব্রিজ আছে এখানে দুটো এন্ট্রি পয়েন্ট, এই যেখানে আমরা নামলাম এখানে একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, আরেকটু ওপরে আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে। তো আমাদের ড্রাইভার যেটা বললেন যে ওপরের যে এন্ট্রি পয়েন্টটা আছে সেখান থেকে এই রুট ব্রিজ পর্যন্ত যেতে একটু বেশিক্ষণ টাইম লাগবে, আর এখান থেকে টাইমটা একটু কম লাগে। তো সেই জন্য আমরা এইখানে এলাম। 1:25 প্রায় 1:30 বেজে গেছে। এটাও কিন্তু বলছি এটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির সামনেগুলো এত সুন্দরভাবে পরিষ্কার করে মেনটেন করা হয়েছে না, দারুণ। ওই যে সামনে লাগানো রয়েছে বোর্ড রুট ব্রিজের। হ্যাঁ আগে যাবে, ঠিক আছে বলো এবার কোন দিকে যেতে হয় বলো। এটা সম্ভবত বাতাবি লেবুর গাছ, এখানে লেবু ধরে রয়েছে, একটু ছোট সাইজ, আমাদের ওখানে যেগুলো হয় তার থেকে একটু ছোট সাইজ মনে হচ্ছে, সম্ভবত বাতাবি লেবু। সামনে এখানে অ্যারো দেওয়া আছে, এইদিকে যেতে হবে। স্টেয়ার নয় তাই না, নিচে আছে কতগুলো, অনেক। আচ্ছা আচ্ছা নিচে স্টেয়ার্স আছে। তো একটু আগিয়ে গিয়ে ওখানে বললো স্টেয়ার্স আছে। হ্যাঁ একটু অ্যাডভেঞ্চারাস না হলে কি আর হয়, তাহলে আর ভালো লাগবে না, এত ইজিলি পৌঁছে গেলে ভালো লাগবে না। এই সামনে এখান থেকে সিঁড়িগুলো শুরু হচ্ছে, এইখান থেকে পরপর সিঁড়ি নেমে যাচ্ছে নিচে। এই রাস্তাটা কিন্তু দারুণ মেনটেন্ড, সিঁড়িগুলো একদম প্রপার স্টেপ করা আছে। চলো নিচে চলো। এই পুরো জায়গার এনভায়রনমেন্ট একটু দেখুন, চারিদিকে সবুজ ছাড়া কিচ্ছু চোখে পড়বে না, আর তার মাঝখান দিয়ে এই ট্রেল, দারুণ। এখানে প্রচুর বাঁশ গাছ আছে, রাস্তা তো আমি দেখলাম অনেক বাঁশ গাছ ছিল, আর এদিকে এখানেও রয়েছে বাঁশ গাছ, বাট এগুলো একটু সরু। আমাদের ওখানে যে বাঁশ গাছগুলো দেখি সেগুলো জেনারেলি অনেক মোটা হয়, এগুলো একটু সরু। এখানে বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন করা আছে, তো আপনারা যাই বা খাবেন এখানে সেগুলো কিন্তু প্রপারলি ডাস্টবিনে ফেলবেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সেটা নোংরা করা উচিত নয়। নিচে নদীর জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে কাছাকাছি পৌঁছে গেছি মনে হচ্ছে। 1:25 আমরা স্টার্ট করেছিলাম ওখানে, 1:25 কি 1 বেজে ওই এরকমই হবে, 1:20। দেখি কতক্ষণ টাইম লাগে, যদিও আমি ভিডিও করতে যাচ্ছি একটু বেশি টাইম লাগছে, কিন্তু ওঠার সময় এক্স্যাক্টলি বুঝে যাবো যে কতক্ষণ টাইম লাগা উচিত, সেটা আপনাদেরকে বলবো। পুরো রাস্তাটাতে এখানে অনেক দোকান আছে, এখানে পাইনাপেল পাওয়া যাচ্ছে, আনারসও পাওয়া যাচ্ছে, প্লাস জলের বোতল, জুস এসব কিছু পাওয়া যাচ্ছে। তো জল যদি দরকার হয় তাহলে কোনো প্রবলেম হবে না। তবে এই যে সিঁড়িগুলো আছে, যদি বয়স্ক হন তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, হাঁটুর সমস্যা থাকলে অ্যাভয়েড করাটাই বেটার। প্রথম দিকে রাস্তাটা একটু প্লেন, কিন্তু তারপর এই পাথরের সিঁড়ি করা আছে। তো এই পেছনে আমাদের এন্ট্রি ফি নিল, এখানে এই রুট ব্রিজ দেখার এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। বাচ্চাদের জন্য তো কিছু নিল না, মানে বাচ্চাদের জন্য ফ্রি। আর ক্যামেরা যদি আপনি নিয়ে আসেন তাহলে 20 টাকা। আমার কাছে গোপ্রো আছে, তার জন্য 20 টাকা নিল। এইটা আমার খুব অদ্ভুত লাগে মাঝে মাঝে, যে এই হাতে ক্যামেরা থাকলে এরা 20 টাকা, কোনো জায়গায় 50 টাকা 100 টাকা করে নিচ্ছে, তাহলে তো মোবাইলের জন্য পয়সা নেওয়া উচিত, তাই না? জানি না, এটা অদ্ভুত একটা নিয়ম। আমরা এখানে পৌঁছে গেছি লিভিং রুট ব্রিজে, আর ওপর থেকে এই একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ। মেঘালয়ে যে অনেকগুলো লিভিং রুট ব্রিজ আছে তার মধ্যে এইটা একটা। এই যে লিভিং রুট ব্রিজটা, এইখানে এই যে রুটগুলো রয়েছে না, এই রুটগুলো কিন্তু এখনও অ্যালাইভ, এগুলো কিন্তু এখনও জীবন্ত। তো এই যে গাছটা, এটা মূলত রাবার গাছ। এই রাবার গাছ থেকে এই যে রুটসগুলো তৈরি হয়েছে, এই রুটসগুলো কিন্তু ধীরে ধীরে ওই বরাবর এক্সপ্যান্ড করেছে, এবং এক্সপ্যান্ড করে এরকম একটা ব্রিজ তৈরি করেছে। এটা কিন্তু ন্যাচারালভাবেই তৈরি হয়েছে, এটা কিন্তু ম্যানমেড নয়।
তবে এই রুট ব্রিজটা তো ন্যাচারালভাবেই তৈরি হয়েছে, কিন্তু তারপর যাতায়াত করার জন্য ওপরটাকে এরকম ফ্ল্যাট সারফেস এটা সম্ভবত তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে পার্টগুলো রয়েছে এগুলো কিন্তু সবই ন্যাচারাল, এবং ন্যাচারালভাবে এটা এরকমভাবে এক্সপ্যান্ড করেছে, একের পর এক এরকমভাবে এক্সপ্যান্ড করে করে এই পুরো ব্রিজটা ন্যাচারাল প্রসেসে তৈরি হয়েছে। মানুষের অশিক্ষার লেভেল কতটা গেলে এইসব কাজগুলো এখানে করে সেটা একটু ভাবুন। এত সুন্দর একটা জায়গা আর এখানে এরকমভাবে প্লাস্টিক ফেলে যাচ্ছে। আর এখানে এই জলের মাঝে এই পাথরের স্ট্রাকচারগুলো একটু দেখুন কীরকম ফুটো 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 হয়ে গেছে। সম্ভবত এটা ক্ষয়কার্যের জন্যই হয়তো হবে। আমি এখন এই রুট ব্রিজের একদম নিচে এলাম, তলায়, একটু নিচ থেকে ক্লোজ ভিউ পাওয়ার জন্য। এই দেখুন, এই হচ্ছে ব্রিজের একদম ক্লোজ ভিউ। কীরকমভাবে এরকম নেট তৈরি করেছে এই রুটগুলো, ভাবতে অবাক লাগে। আচ্ছা, নিচেটা অনেকটা চওড়াও আছে, দেখুন নিচের যে স্প্যানটা সেটা 3 ফিটের কাছাকাছি মনে হচ্ছে, একটু বেশিও হতে পারে। ওই গোড়ার দিকটা তো আর একটু বেশি, প্রায় 5 ফুটের বেশি হয়ে যাবে। এই মাঝখানটা মোটামুটি 3 থেকে 3.5 ফিট। এই মেঘালয়কে যত দেখছি, একটার পর একটা জায়গা যে আমরা ভিজিট করছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে মানে মুগ্ধ করছে। তো সেই জন্য কী বলা যায়, মেঘালয় হচ্ছে অদ্ভুত, মেঘালয় সুন্দর, অসাধারণ, ম্যাজেস্টিক মেঘালয়। আমার তো সেটাই মনে হচ্ছে। এবং নেচার যে কত রকমভাবে কত কিছু তৈরি করতে পারে তার আরেকটা উদাহরণ হলো এই লিভিং রুট ব্রিজ। মেঘালয়তে এরকম অনেকগুলো রুট ব্রিজ আছে, তার মধ্যে ফেমাস সেটা হচ্ছে ডাবল ডেকার ব্রিজ, যেটার জন্য একটা পুরো দিন দিতে হয়। মানে ওখানে প্রায় 3500 স্টেপস আছে, ট্রেক করে যেতে হয়, সেটা অনেক সময় সাপেক্ষ। তো এইবারের ভিজিটে তো হবে না, পরবর্তী সময়ে যখন মেঘালয় আবার আসবো তখন সেই ডাবল ডেকার ব্রিজে যাওয়ার ইচ্ছে অবশ্যই থাকলো, 100% যাব। এইদিকের ভিউটা দেখুন, পুরো সবুজ, তার মাঝখান দিয়ে এই নদীটা বয়ে আসছে। এখন শীতকাল বলে নদীতে সেরকম জল নেই, খুব সরু একটা স্ট্রিম বয়ে আসছে এদিকে। কিন্তু বর্ষাকাল হলে এখানে আরও অনেক বেশি জল থাকে, এবং সেক্ষেত্রে আপনারা এখানে স্নানও করতে পারবেন। যদিও ওই দিকটাতে একটু জল আছে, চলুন ওই দিকটাতে একবার যাই। এই যে এই দিকটাতে তাও এখন একটু বেশি জল আছে, তো কেউ চাইলে কিন্তু এখানে নামতে পারবে। দারুণ, অসাধারণ। চলুন একবার নিচে যাই। এই লিভিং রুট ব্রিজের নিচে নেমে এলাম। এই নিচ থেকে এই ব্রিজটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখানে যে এই যে গাছগুলো আছে, এগুলো প্ল্যান্টেশন করা হয়েছিল 1840 সালে। তারপর এটা তৈরি হয়েছে, কতদিনে তৈরি হয়েছে জানা যায় না, 100 বছর হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। যেরকম স্ট্রাকচার ব্রিজের, তাতে মোর দ্যান 100 বছরও লাগতে পারে। আর এই যে ব্রিজটার যে লেংথ সেটা হচ্ছে 30 মিটার্স। আর এই রুট ব্রিজের সাথে সাথে এখানকার যে এনভায়রনমেন্টটা, এখানকার যে অ্যাটমসফিয়ারটা, সেটাও কিন্তু অসাধারণ। মানে কী বলবো, ম্যাজিক্যাল একটা। ওই পেছন দিকটাতে একটু দেখুন, এইদিকের এই পুরোটা যেন মনে হচ্ছে এটা একটা রেন ফরেস্টই। আর একটা হালকা ফগি ব্যাপার রয়েছে, এবং অসাধারণ সুন্দর দেখতে লাগছে। একটা মানে কী বলবো, এটা একদম মায়াবী দেখতে লাগছে এই জায়গাটাকে। লিভিং রুট ব্রিজ দেখে এবার আমরা ফিরে যাচ্ছি। আমরা এবার যাব মরিলং ভিলেজ, ওখানে আজকে আমাদের নাইট স্টে আছে। ওপর থেকে নিচ পর্যন্ত আপনি যদি অ্যাট এ স্ট্রেচ আসেন তাহলে 10 মিনিটে চলে আসবেন, আর ওঠার সময় একটু বেশি টাইম লাগবে, ধরুন 15 মিনিটস। কত বলছে আনারস? 150। আচ্ছা, এই মেঘালয়ের আনারস কিন্তু খুব মিষ্টি হয়। আমরা এই প্রথমবার ট্রাই করছি। গুয়াহাটি থেকে যখন শিলং আসছিলাম তখনও রাস্তাতে পেয়েছিলাম, কিন্তু সেখানে দাঁড়ানো হয়নি আমাদের। তো এই লিভিং রুট ব্রিজে এসে এখানে এই আনারস ট্রাই করছি।
কি দিচ্ছে? মশলা স্পাইস দিচ্ছে, তো আমরা হাফ উইদাউট মশলা হাফ মশলা দিয়ে দিয়েছি। আচ্ছা, নাকে ধাক্কা মারবে। হ্যাঁ এই আনারসের যে গন্ধটা আসছে না, ও দারুণ। ব্যাস ব্যাস ব্যাস, मसला टॉपटा दिया मेके दिला। वो पहले जो दिया वो क्या था? वो पहले जो दिया था, पहले जो दिया वो क्या था? मिर्च? नहीं ये नहीं वो पहला वाला ये सॉल्ट था क्या? अच्छा আমি একটা খেলাম, দারুণ মিষ্টি না? দারুণ। আমি এরকম পাইনাপেল কোনো দিন খাইনি। কলকাতার পাইনাপেলের একটা টক ভাব থাকে, একটা টক একটা ব্যাপার থাকে, তাদের দাঁতগুলো একটু ইয়ে হয়ে যায়, বেশি খাওয়া যায় না, কিন্তু এটা অসাধারণ খেতে, দারুণ দারুণ। এখানে এলে মেঘালয় শিলংয়ে এলে আনারস খাবে। আমি অ্যাকচুয়ালি আনারস খাই না, তার জন্য লিমকাটা নিলাম। আমি খেলাম একটা খেয়ে দেখলাম, খুব মিষ্টি। জায়গায় এসে ন্যাচারাল জিনিস। রুট ব্রিজ দেখে আমরা এখন পৌঁছালাম এই মলিলং গ্রামে। এটা হচ্ছে পার্কিং স্পেস, এটা সেকেন্ড পার্কিং, মানে মেন যে পার্কিংটা সেটা আরেকটু আগে ঢুকেই ওইখানে আছে, আর এটা একটু নিচে নেমে এই ভিউ পয়েন্ট যেখানে আছে, ভিউ পয়েন্টের কাছে এই পার্কিংটা। তো এখান থেকে আমাদের হোমস্টেটা মোটামুটি 1/2 কিলোমিটারের মতো দূরে। তো এমনি নর্মালি ট্যুরিস্ট ভেহিকেল গ্রামের ভেতরে অ্যালাউড না, তবে বুকিং থাকলে আপনি গিয়ে লাগেজ ড্রপ করে আবার এখানে চলে আসতে পারেন। তো আমরা সেটাই করব। আমাদের যে হোমস্টেতে এখানে বুকিং আছে সেটা হচ্ছে উমফলিউ হোমস্টে, যেটার রিভিউ আমি আপনাদেরকে পরে দিচ্ছি। এখন অলরেডি 3:30 বেজে গেছে। তো এখানে এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে থালি পাওয়া যায় মেনলি। তো কী দিয়েছিলাম? চিকেন থালি, তাই তো? তুমি তো খেয়ে নিয়েছো, কীরকম খেতে? দারুণ। পুরো কাঠের উনুনে চিকেন বানিয়ে দিয়েছে, মানে অসাধারণ খেতে, অসাধারণ। বহুদিন বাদে খেলাম। হ্যাঁ, তো আমাদের যে অর্ডার করেছিলাম থালি, সেটাতে দিয়েছে রাইস, এটা বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে চিকেন। চিকেনটা কি তোমার দেশি মুরগি? তো এই কাঠের, তুমি বলছো কাঠের জালে বানানো? একদম, তুমি খেয়ে দেখো, একটা স্মেল আসছে কাঠের জালে। চলো, যেরকম রিভিউ পেলাম তাহলে তো বেশ ভালোই লাগছে, যাই খেয়ে দেখি। তো আমাদের যে হোমস্টেতে আজকে বুকিং আছে সেটা হচ্ছে উমফলিউ হোমস্টে। হোমস্টেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে উমফলিউ হোমস্টে। এই হোমস্টের সাথে একটা রেস্টুরেন্টও আছে, তো আপনারা এখানেও অর্ডার করে খেতে পারেন। তো এই উমফলিউ হোমস্টের যে ট্যারিফ, সেই ট্যারিফে কিন্তু খাওয়া দাওয়া বা ব্রেকফাস্ট কোনো কিছু ইনক্লুডেড নেই। যা কিছু খেতে হবে আপনাদেরকে আলাদাভাবে অর্ডার করে এই রেস্টুরেন্টে খেতে হবে। তো আমাদের যে রুম অ্যালট হয়েছে সেটা হচ্ছে ওই ফার্স্ট ফ্লোরে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের দুটো রুম, এই হচ্ছে একটা রুম এখানে, এই হচ্ছে ডাবল বেড, উপরে বেশ সুন্দর লাইটিং করা রয়েছে। এখানে রয়েছে দুটো বসার জন্য সোফা। এখনও কিন্তু খুব একটা যে ঠান্ডা লাগছে তা কিন্তু নয়, এখানে বেশ ভালোই গরম আছে। কি কেমন লাগছে হোমস্টেটা? হ্যাঁ, আরেকটা রুম আছে, আমি দেখাচ্ছি পরে। আর এই হচ্ছে গ্রামের রাস্তা, গ্রামের ভেতরের রাস্তা। তবে ওই যে রাস্তা, গ্রামের রাস্তায় কিন্তু কোনো ট্যুরিস্ট ভেহিকেল অ্যালাউড না। তবে যদি আপনার বুকিং কোনো হোমস্টেতে থাকে, রেসপেক্টিভ হোমস্টে পর্যন্ত আপনার গাড়ি অ্যালাউ করা হবে। সেখানে জিনিসপত্র বা লাগেজগুলো আনলোড করে আবার গাড়িকে পার্কিংয়ে ফিরে যেতে হবে। আচ্ছা, তার থেকেও বড় কথা যেটা বলি সেটা হচ্ছে এই যে এসেই আমি যে খেলাম এখানে যে চিকেন থালি, সেটা কিন্তু অসাধারণ ছিল। মানে এত ভালো চিকেন যে এখানে পাওয়া যাবে এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। দারুণ। তো এইটা রাত্রিবেলা আবার সেম চিকেনই আবার খাবো, এটা একদম কনফার্ম করে ফেলেছি। শিলংয়ের ওই হোটেলে ছিলাম, হ্যাঁ, ওখানকার দেখো আর এখানকার রুমের, হ্যাঁ, আমি ক্লিননেসটা তুমি দেখো। রুম আপনাদেরকে দেখালাম, এই রুমটাও দেখাচ্ছি। মানে শিলংয়ে তো কোনো, মানে কি বলবো, কোনো রুমের কোনো মেইনটেনেন্সও নেই, কোনো সার্ভিসও নেই। হ্যাঁ, সেটাই। এইটা হচ্ছে আরেকটা রুম, এখানে একটা ডাবল বেড, বসার জন্য চেয়ার দিয়েছে। এখানে রয়েছে একটা বড় সোফা। ভাবুন এই মলিলং ভিলেজ, যেটা হচ্ছে একটা ছোট্ট ভিলেজ, যেখানে হার্ডলি হয়তো 50 থেকে 60টা বাড়ি আছে, সেখানে হোমস্টে কেমন সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। এত সুন্দর একটা সোফা দিয়েছে। আবার এইখানে এটা ডাবল বেডরুম আমরা বুক করেছিলাম, কিন্তু এখানে আবার একটা এক্সট্রা বেডও দিয়েছে। মানে আমার মনে হয় যে এটা হচ্ছে 4 বেডরুম। এখানে একটা বেড রয়েছে আর ওখানেও একটা বেড রয়েছে, কিন্তু আমরা ডাবল বেডরুম বুক করেছি, কিন্তু ওরা আমাদেরকে এই রুমটা অ্যালট করেছে। আচ্ছা, রুমে আবার এসিও আছে দেখছি, তার মানে গ্রীষ্মকালে এখানে কিন্তু ভালো রকমের গরম হয়।
এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে জলের বোতল টোতল রাখার জন্য, আর এখানে রয়েছে একটা সাইড টেবিল, আর উপরে এখানে আলো। দেওয়ালগুলো বেশ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, আর ওইখানে দিয়েছে একটা আয়না। আচ্ছা, এখানে এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একটু দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু অনেক বড় সাইজের। এখানে রয়েছে কোমোড, আর এখানে গিজার কিছু নেই। এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে আয়না, আর ওদিকে রয়েছে বাকেট, কলটল দিকে সব রয়েছে। গুগলে এই হোমস্টেটার রেটিং ছিল মনে হয় মোর দ্যান 4.5। তো সেই রেটিং দেখেই এখানে বুকিং করেছি। তো যাই হোক, এই আজকের রাতটা আমরা এখানে স্টে করব, কালকে সকালে আমরা এখান থেকে চেক আউট করে বেরোবো। বাকি এক্সপিরিয়েন্স আমার কেমন হয় সেটা আমি শেয়ার করব। ইনিশিয়ালি বা প্রিলিমিনারি যে ইমপ্রেশনটা হয় সেটা কিন্তু দারুণ। আর রুম তো আপনাদেরকে দেখালামই, রুম কিন্তু বেশ বড় বড়। এই মলিনলংস ভিলেজে এসে হোমস্টেতে এত বড় রুম কল্পনা করা যায় না, দারুণ। এই লাঞ্চ করে এখন প্রায় সন্ধে হয়ে এসছে, আমরা জাস্ট একটু বেরোলাম, এদিকে যতটুকু ঘুরে দেখা যায় এই মুহূর্তে সেটা ঘুরে দেখবো। বাকি কালকে সকালবেলা একটু ট্রাই করবো ঘুরে দেখা। গাছ আর ফুলে ভর্তি, মানে এত ফুল, জানা না জানা এত সুন্দর। আর প্রত্যেকটা ফুল এরকম, মানে জবা ফুলগুলো হয়তো আমাদের ওখানেও ফোটে, এখানেও ফুটেছে, কিন্তু রংগুলো মনে হচ্ছে অন্য ধরনের। রংগুলো ঠিক আমাদের ওখানের মতন নয়, আরো ভাইব্রেন্ট টাইপের। একবার দারুণ, কোথাও কোনো ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখুন। এখানে প্রত্যেকটা সুইং দেখুন, সুইং এর সামনেগুলো খালি। কলকাতার পার্কে কি হয়, সুইং এর সামনেই হয় সিসো আর নইলে স্লাইড বসা, তাতে বাচ্চারা যখনই যাচ্ছে ছুটে যাচ্ছে, ওই সুইং এ ধাক্কা খাচ্ছে মাথায়। এখানে দেখুন কতটা সাইন্টিফিক্যালি করেছে যে পার্কে ছেড়ে দিয়েও শান্তি, মানে বাচ্চাকে দেখতে হবে না, মানে অনেকটা জায়গা নিয়ে স্পেস মেনটেন করে বাচ্চারা দারুণ এখানে এনজয় করতে পারবে। মলিনলংয়ের যে মেন পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়ায় একটা ছোট্ট মার্কেট আছে। ছোট্ট বলবো না, প্রায় 20-25টা দোকান রয়েছে এখানে, যেখানে বিভিন্ন টাইপের হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন। এইখানে এই সমস্ত জিনিসপত্র রয়েছে। তো আমরা এই গ্রামটা অল্প একটু দেখে এখন এই রুমে আবার ফিরে এলাম। যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য গ্রামটাকে সেরকমভাবে আজকে ঘুরে দেখার সুযোগ পাইনি। তো আগামী পর্বে আমি এই গ্রামের একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এখানে কোথায় কী আছে, কী ফেসিলিটি আছে, কোথায় কী রেস্টুরেন্ট আছে, এখানকার মানে কতগুলো হোমস্টে আছে, কি কোথায় আপনারা থাকতে পারবেন এসে, সেসব বিস্তারিত বর্ণনা আমি আমার পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে তো সেরকম টাইম পেলাম না, তাই আগামীকাল সকালবেলা আমি যখন এই পুরো গ্রামটা ঘুরে দেখব, তখন আরও ভালোভাবে এটাকে এক্সপ্লোর করার সুযোগ পাবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আর আমার এই যে মেঘালয়ের আগের যে পর্বগুলো, মেঘালয় সিরিজের যে আগের পর্বগুলো, সেগুলো আপনারা দেখুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল স্টোরি অফ লেন্স, এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।